ড্রপশিপিং ইজ ওয়ান কাইন্ড অফ ই-কমার্স, আবার অনেক ক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি ই-কমার্স মার্কেটিং। এই ড্রপশিপিং বিজনেস করতে যে আমাদের আমরা এখানে বেশ কিছু বিষয় খেয়াল করি, যেটি হচ্ছে যে আমরা তিন ধরনের ড্রপশিপিং বিজনেস করতে পারি। একটা হচ্ছে নিশ ড্রপশিপিং স্টোর, একটা হচ্ছে জেনারেল স্টোর এবং আরেকটি হচ্ছে ওয়ান প্রোডাক্ট স্টোর। তো যেটাই করি না কেন, ওয়ান প্রোডাক্ট স্টোর অথবা নিশ ড্রপশিপিং স্টোর, এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে আমাদের যে পরিমাণে ডেভেলপার আছে অথবা যেই ডিজাইনার আছে অথবা মার্কেটার আছে, আমরা আলহামদুলিল্লাহ সবাই খুবই অ্যাক্টিভ এবং খুব চমৎকারভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু ড্রপশিপিংয়ের জন্য বাংলাদেশের একটি সবচেয়ে বড় বাধা, সেটি হচ্ছে পেমেন্ট গেটওয়ে। আর এই পেমেন্ট গেটওয়ে সলিউশনের জন্য আমরা বেশ কিছু বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। আর এই ক্ষেত্রে এই চেষ্টার মধ্য দিয়ে আমরা অনেকেই এখানে সাকসেস পেয়েছে এবং কেউ কেউ এখনও চেষ্টা করে যাচ্ছে। যেটা পেমেন্ট গেটওয়ে, যে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন করতে বাইরের কাস্টমাররা অথবা বাইরের ক্লায়েন্টরা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটি হচ্ছে পেপাল। আর বাংলাদেশের সবচেয়ে বড় বাধা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত বাংলাদেশে বারবার চেষ্টা করার পরও পেপালকে বাংলাদেশে নিয়ে আসতে পারিনি। তবে আমরা যেটা পেরেছি সেটা হচ্ছে পেপালের জুম। বাট পেপালের জুম এবং যে অরিজিনাল যে পেপাল, এটার মধ্যে বেশ তফাৎ রয়েছে। আর হচ্ছে যে পেপাল এবং ড্রপশিপিং বিজনেসের জন্য পেপাল আমাদের কেন প্রয়োজন হয়, বাংলাদেশ থেকে বিশেষ করে আমরা যারা ড্রপশিপিংয়ের স্টোর সেট আপ করে দিই, এই স্টোরগুলোকে রেডি করে দিই বাইরের দেশের কাস্টমার অথবা ক্লায়েন্টদের জন্য, সেটি হচ্ছে বিশেষ করে আমরা যেটা করি যে অ্যামাজন অথবা আলি এক্সপ্রেস অথবা এটসি এই জাতীয় কিছু মার্কেট প্লেসগুলোর সাথে থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট রিসার্চ করি, তারপর হচ্ছে যে সাপ্লায়ারদেরকে রিসার্চ করি এবং এই সাপ্লায়ার এবং প্রোডাক্টগুলোকে রিসার্চ করার মধ্য দিয়ে আমরা পরবর্তীতে ডিজাইন এবং নিয়ে ডেভেলপমেন্টের কিছু হেল্প নিয়ে আমরা পুরো ই-কমার্স স্টোরটি রেডি করে ফেলতে পারি। সো ই-কমার্স এবং ড্রপশিপিংয়ের মধ্যে যে পার্থক্যটি, সেটি হচ্ছে যে ই-কমার্স স্টোর আমার নিজস্ব প্রোডাক্টটা আমার কাছে থাকতে হবে, এক্সিস্ট করতে হবে এবং সেখান থেকে আমরা পরবর্তীতে যখন আমরা ডিজিটাল মার্কেটিং করার মধ্য দিয়ে আমাদের কাছে যে মুহূর্তে অর্ডারগুলো আসবে, আমাদের কাছে থাকা প্রোডাক্টগুলোকে আমরা কোনো একটি ডেলিভারি কোম্পানির মাধ্যমে পৌঁছে দিচ্ছি আমার কাস্টমারের কাছে, সেটি হচ্ছে ই-কমার্স। বাট ড্রপশিপিং হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমার কাছে প্রোডাক্ট থাকবে না, আমার প্রোডাক্টটি ছুঁয়ে দেখারও কোনো প্রয়োজন নেই। আমি কোনো একটি থার্ড পার্টি মাধ্যম অথবা কোনো একজন ভেন্ডরের কাছে প্রোডাক্টগুলো যথেষ্ট পরিমাণে সোর্সিং করা থাকবে এবং আমরা আমাদের নিজস্ব স্কিলগুলোকে কাজে লাগিয়ে একটি ওয়েবসাইট রেডি করব। সেই ওয়েবসাইটে আমরা ওই ভেন্ডরের কাছে থাকা যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটির ইমেজ এবং ইমেজের যেই প্রোডাক্টের ইমেজগুলো আমাদের প্রয়োজন হবে এবং পাশাপাশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ওই প্রোডাক্টটির সম্পর্কে কিছু ডেসক্রিপশন, যে আসলে প্রোডাক্টটা কী, আমার কোনো প্রবলেম সলভ করতেছি কিনা অথবা কোনো গিফট আইটেম কিনা। তো যেটাই হোক না কেন, আমরা ড্রপশিপিংয়ের জন্য যেই স্টোরগুলো সেট আপ করে দিই, অর্থাৎ তৈরি করি আমাদের নিজেদের জন্য অথবা আমাদের ক্লায়েন্টদের জন্য, সেটি হয়ে থাকে মূলত এরকম থার্ড পার্টি কিছু মার্কেট প্লেস লাইক আলি এক্সপ্রেস, আলিবাবা অথবা অ্যামাজন এই জাতীয় কিছু কোম্পানি থেকে আমরা রিসার্চের মধ্য দিয়ে আমাদের স্টোরে আমরা সেট আপ করি। তো সেটা আমি প্রসঙ্গক্রমে অনেক কথা বলে ফেললাম, আমি ফিরে আসছি আমার আসল প্রসঙ্গে। বাংলাদেশ থেকে আমরা অনেক সময় ড্রপশিপিং বিজনেস করতে চাচ্ছি এবং এটা খুবই বেশি প্রফিটেবল এবং খুবই লাভজনক একটি ব্যবসা। কারণ হচ্ছে আমি দেখা যায় যে ইউএসএ বা কানাডা অথবা ইউরোপ এই জাতীয় অঞ্চলে এক একটি প্রোডাক্ট সেল করার মধ্য দিয়ে আমরা প্রায় $10 থেকে শুরু করে $100 পর্যন্ত প্রফিট করতে পারি নর্মাল প্রোডাক্টগুলো, যেটা আমাদের প্রবলেম সলভ করতেছে। লাইক আপনার কোনো ফ্যাশন আইটেম হতে পারে অথবা হচ্ছে যে কিচেন অ্যান্ড ডাইনিং প্রোডাক্ট হতে পারে অথবা গার্ডেনিং রিলেটেড প্রোডাক্ট হতে পারে। আরেকটি সবচেয়ে বেশি আমরা আমাদের ব্যক্তিগত আমাদের টিমের রিসার্চের মাধ্যমে আমরা দেখেছি যে ইউএসএতে তারা পেটগুলোকে অনেক ভালোবাসে, লাইক হচ্ছে যে কুকুর অথবা বিড়াল এই জাতীয় যে প্রাণীগুলো আছে, তারা আমাদের ইউএসএ যারা বসবাসরত মানুষজন আছে তারা এই জাতীয় কুকুর, বিভিন্ন ধরনের কুকুর পুষে থাকে, তাদের নিজের বাড়িতে রেখে থাকে এবং এই কুকুর বা বিড়ালের পিছনে তারা প্রচণ্ড পরিমাণে পয়সা খরচ করে, ঠিক আছে। আর হচ্ছে যে আমরা এই কুকুর এবং বিড়াল যে অ্যাক্সেসরিজগুলো আছে, অর্থাৎ ডগের ঘুমানোর জন্য একটা বিছানা অথবা ডগের বিভিন্ন অ্যাক্সেসরিজ অথবা ডগের খাবারের কিছু, গার্ডেনিং, পেট, এরকম জিনিসগুলোকে আমি বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কথা বলতেছি। এক একটা ক্যাটাগরিতে আমরা ইন্টারনেট মার্কেটিংয়ের ভাষায় বলতে থাকি নিশ।
বাংলাদেশ থেকে আমরা পেমেন্ট গেটওয়ে করতে পারি। যে পেমেন্ট গেটওয়ে পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোম্পানি লাইসেন্স করতে হয়। কোম্পানি লাইসেন্স বা কোম্পানি ফরমেশন আমরা সাধারণত যে সমস্ত অঞ্চলে আমাদের পেমেন্ট গেটওয়েগুলো সাপোর্ট করে, অর্থাৎ পেপাল আমাদের বাংলাদেশ, পাকিস্তান বা ইন্ডিয়া এই জাতীয় অঞ্চলগুলোতে, সাউথ এশিয়ান রিজিওনালে পেপাল তাদের বিজনেসের কার্যক্রম পরিচালনা করতে চায় না। সেক্ষেত্রে আমাদের দেখা যায় আমরা কোম্পানি ফরমেশন করে থাকি, সেটা হচ্ছে ইউএসএ থেকে আমরা আমাদের কোম্পানি ফরমেশন করে থাকি, অথবা ইউকে থেকে আমাদের কোম্পানি ফরমেশন করে থাকি। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ইউএসএ থেকে কোম্পানি ফরমেশন করার বেনিফিটটা কি, কত টাকা খরচ পড়ে এবং কেন আমরা এটা তৈরি করি। বিষয় হচ্ছে যে ইউএসএ থেকে যখন আমরা কোম্পানি ফরমেশন করতে যাই তখন আমাদের প্রথমে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে দেখতে হবে আমাদের কোন ধরনের কোম্পানি ইউএসএ থেকে আমরা করতে পারি। প্রথমত যে কোম্পানিটা আমরা করতে পারি সেটা হচ্ছে এলএলসিকে বলা হয় হচ্ছে লো লায়াবিলিটি কোম্পানি। এছাড়া আরও দুই ধরনের কোম্পানি সবচেয়ে বেশি দেখা যায়, একটা হচ্ছে সি কর্পোরেশন, একটা হচ্ছে এস কর্পোরেশন। তবে পেমেন্ট গেটওয়ে অ্যাপ্রুভ করার জন্য এলএলসি, আমরা যে ধরনের কোম্পানিগুলো আমাদের অ্যাজ এ মার্চেন্ট হিসেবে আমরা যে টাকাগুলো নিয়ে থাকি কাস্টমারের কাছ থেকে, সেটার জন্য আমাদের এলএলসিটাই বেস্ট। এলএলসি করার জন্য কিছু কনসালটেন্সি সাপোর্ট আমাদের নিতে হয় কনসালটেন্টের কাছ থেকে। আর হচ্ছে যে ড্রপ শিপিংয়ের জন্য যে কনসালটেন্সি সাপোর্ট আমাদের নিতে হয় সেটা ইউএসএ থেকে যদি আমরা কোম্পানি ফরমেশন করি তাহলে সেক্ষেত্রে ওই অঞ্চলের একজন লিগ্যাল অ্যাডভাইজারের হেল্প আমাদের নিতে হয়। অথবা কিছু থার্ড পার্টি কোম্পানিগুলো আছে যারা হচ্ছে যে আমাদের হয়ে তারা এই জাতীয় কোম্পানির যাবতীয় ফরমেশনগুলো করে থাকে। তো মূলত এলএলসি করতে ইউএসএ থেকে আমাদের বেসিক্যালি খরচ পড়ে হচ্ছে $400 থেকে $450 মতো। এটি এলএলসি করার পর আমাদের এলএলসি করার পর আমাদের পেপাল অ্যাকাউন্টটি পাওয়ার জন্য আরেকটি বিষয়ে আমাদের করে নিতে হয়, সেটিকে বলা হয় আইটিআইএন অথবা টিআইএন। সো বেসিক্যালি টিআইএন বা আইটিআইএন এইটা যদি আপনারা বাংলাদেশের দিকে আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে বাংলাদেশে আমরা অনেক সময় আমাদের বিজনেস করার জন্য আমাদের ইআইএন প্রয়োজন হয়, আমি দুঃখিত, আমাদের প্রয়োজন হয় টিআইএন অর্থাৎ টিন মানে হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। সো আইটিআইএন হচ্ছে এই ট্যাক্সেরই টিআইএনই অল্টারনেটিভ, যেটা আমার ইউএসএ থেকে করতে হয়। সো এই আইটিআইএন এবং টিআইএন আমার করার জন্য খরচ পড়ে হচ্ছে প্রায় $195 এবং $400 থেকে $450 মতো খরচ পড়ে হচ্ছে আমার এলএলসি করতে। তো সব মিলে যদি আমার $600 থেকে $650 মতো আমার একটা বাজেট থাকে তাহলে আমি ইউএসএ থেকে আমার কোম্পানি ফরমেশনটা তৈরি করে ফেলতে পারি। কোম্পানি ফরমেশন তৈরি করার সুবিধাটা কি? কোম্পানি ফরমেশন তৈরি করার পর আমরা ইউএসএতে একটা ফিজিক্যাল বিজনেস আইডেন্টিটি পাবো, অর্থাৎ ফিজিক্যাল বিজনেস অ্যাড্রেস পাবো, যেটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ। যদি আমাদের কোনো প্রোডাক্ট কাস্টমাররা নিতে না চায়, সেটা যদি রিফান্ড করতে চায় তাহলে আমাদের সেই ফিজিক্যাল অ্যাড্রেসটিতে সেই প্রোডাক্টটা রিফান্ড চলে যাবে। সেখানে আমাদের যে অ্যাডভাইজার থাকবেন উনি এটাকে রিসিভ করতে পারবেন। পরবর্তীতে যে কেউ যদি চান ওই রিফান্ড করা প্রোডাক্টটি বাংলাদেশে নিয়ে আসতে অথবা নির্দিষ্ট ভেন্ডরের কাছে পাঠিয়ে দিতে, সেটাও সম্ভব। আচ্ছা, এলএলসি এবং আইটিআইএন করার পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে ইউএসএর একটা ব্যাংক অ্যাকাউন্ট আমরা পাই, লাইক আপনার টিডি ব্যাংক হতে পারে অথবা টিডি ব্যাংক ছাড়াও আরও বেশ কিছু ব্যাংকের অ্যাকাউন্ট আমরা এখান থেকে করতে পারি। এবং সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে যে আমরা এই জিনিসগুলো যখন আমরা পেয়ে যাব, ব্যাংক অ্যাকাউন্ট অথবা এই সাথে হচ্ছে যে আমার এই কোম্পানি লাইসেন্স, তখন আমরা আমাদের পেপাল অ্যাকাউন্টটি তৈরি করতে পারবো। পেপাল হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে। আমরা বাংলাদেশ থেকে যেমন কোনো একটি প্রোডাক্ট পারচেস করার পর আমরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি মোবাইলে আমাদের যে বিকাশের অ্যাপ থাকে অথবা রকেট অথবা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং অথবা হচ্ছে যে নগদ অ্যাকাউন্ট, এগুলোর মাধ্যমে আমরা আমাদের পেমেন্টগুলোকে আমাদের যে ভেন্ডর বা মার্চেন্ট আমাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দেয় তাকে আমরা পেমেন্ট করে থাকি। ইউএসএতে এইরকমভাবেই পেপাল অ্যাকাউন্ট খুব ঘরে ঘরে জনপ্রিয়। বাংলাদেশে যেরকম আমরা দেখা যাচ্ছে যে বেশ কিছু বছর ধরে বিকাশটা খুব মানুষের কাছে, প্রতিটা মানুষেরই প্রায় বিকাশের অ্যাকাউন্ট বর্তমানে রয়েছে, ঠিক একইভাবে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এই অঞ্চলগুলোতে প্রতিটা মানুষেরই দেখা যাচ্ছে যে পেপাল অ্যাকাউন্টটা প্রত্যেকের কাছেই অ্যাভেলেবল, যার কারণে তারা পেপাল অ্যাকাউন্ট দিয়ে তারা পেমেন্ট করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিছু কাস্টমাররা তাদের ক্রেডিট কার্ড
অথবা মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড বা ডিসকভার এই জাতীয় বিভিন্ন কার্ডগুলো দিয়েও তারা পেমেন্ট করে থাকে। তো এই জাতীয় কার্ডগুলো দিয়ে যখন তারা পেমেন্ট করে, সেই পেমেন্টগুলোকে রিসিভ করার জন্য আমাদের একটি পেমেন্ট প্রসেসর প্রয়োজন হয়। বর্তমান সময়ে স্ট্রাইপ খুব ভালো সার্ভিস দিচ্ছে, পাশাপাশি ব্লু স্ন্যাপ এবং দেখা যাচ্ছে যে অথরাইজ.নেট এই জাতীয় কিছু কোম্পানিগুলো খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো এই স্ট্রাইপ অথবা ব্লু স্ন্যাপ অথবা অথরাইজ.নেট এটাও আমরা তৈরি করতে পারবো যখন আমাদের কোম্পানি ফরমেশন হয়ে যাবে, অর্থাৎ আমাদের যখন ITIN এবং আমাদের LLC থাকবে, ঠিক তখন আমরা এই দুটা বিষয় আমরা তৈরি করতে পারবো। আর যখনই আমরা আমাদের স্ট্রাইপটাকে সেট আপ করে ফেলতে পারবো, আমাদের পেপারটাকে সেট আপ করে আমরা আমাদের স্টোরের সাথে কানেক্ট করে ফেলতে পারবো, তখন বাংলাদেশ থেকেও আমাদের ড্রপশিপিং বিজনেস করা সম্ভব। বাংলাদেশে বসে আমরা ইন্টারন্যাশনালি বিভিন্ন ধরনের পেমেন্ট আমরা রিসিভ করতে পারবো। আমার কোনো কাস্টমার যদি ইউরোপ থেকেও পেমেন্ট করতে চায় সেটাও আমি রিসিভ করতে পারবো, যদি UK থেকে পেমেন্ট করতে চায় সেটাও রিসিভ করতে পারবো। একইভাবে USA-তেও আমরা অবশ্যই পারবো। USA-তে একটি বড় বিষয় হচ্ছে যে কোম্পানি লাইসেন্স করার সময় আমাদেরকে দেখতে হয়, খুব হিসাব নিকাশ করে যেতে হয়। কারণ হচ্ছে যে দুই ধরনের ট্যাক্স আমাদেরকে পে করতে হয়, একটা হচ্ছে সেলস ট্যাক্স আর একটা হচ্ছে রাজ্য কর। তো হচ্ছে যে কিছু সেলস ট্যাক্স কিছু স্টেট যেমন হচ্ছে যে এই রাজ্য কর প্রায় 35% পর্যন্ত ধার্য করে থাকে, যদিও এটা আমাদের 1 বছর পরে দিতে হয়। তো মূলত হচ্ছে যে যখন আমাদের এই কোম্পানি ফরমেশন করব, তো আমরা অবশ্যই অনেক বুঝে শুনে করবো যে কোন স্টেট দিয়ে করলে আমাদের জন্য ভালো হবে। যেমন নিউ ইয়র্ক থেকে যদি কেউ কোম্পানি ফরমেশন করে থাকে, তাহলে নিউ ইয়র্কের স্টেট ট্যাক্স আসবে হচ্ছে 15%, সাথে সেলস ট্যাক্স অবশ্যই থাকবে। সেলস ট্যাক্স কিন্তু কাস্টমাররা বিয়ার করে থাকে, এখানে আমাদের কোনো টেনশন করতে হয় না। আমাদের যেটা দিতে হয় সেটা হচ্ছে রাজ্য কর। আর সবচেয়ে বেশি সুবিধা বর্তমান সময়ে যে দুটা স্টেট থেকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে দেলোয়ার এবং হচ্ছে ওয়াইওমিং। এই দুটো কান্ট্রিতেই আমাদের 4% পর্যন্ত ট্যাক্স পে করতে হয়, সর্বোচ্চ 4%। আর এখানে কোনো সেলস ট্যাক্স থাকে না, আর যদি কোনো সময় সেলস ট্যাক্স বিয়ারও করতে হয় সেটা কাস্টমার বিয়ার করে থাকে। আর হচ্ছে যে একটা বিষয়, এই পেমেন্টগুলোতে একটা বড় অ্যামাউন্ট প্রায় $600 থেকে $650 খরচ পড়ে যায়, যেটা বাংলাদেশের টাকায় প্রায় 50 থেকে 60 হাজার টাকার মধ্যে, যার কারণে দেখা যায় যে আমাদের জন্য এটা অনেক বড় একটা বাধা। আমরা সেই কারণে প্রথম অবস্থায় USA থেকে কোম্পানি লাইসেন্স না করে আমরা অনেক সময় UK থেকে কোম্পানি লাইসেন্স করতে পারি। UK থেকে কোম্পানি লাইসেন্স অর্থাৎ কোম্পানি ফরমেশন করার আরেকটা সুবিধা হচ্ছে, UK-তে প্রায় 86,000 পাউন্ড পর্যন্ত যখন আমার সেলফ ভলিউম না হবে, ততক্ষণ পর্যন্ত আমার কোনো UK-এর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স প্রদান করতে হবে না। এটা আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আরেকটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে USA-তে আমরা যেরকম যে প্রায় ITIN প্লাস LLC এই দুটা বিষয় তৈরি করার পর আমাদের প্রায় $600 থেকে $650 খরচ পড়ে। UK-তে খরচটা বেশ অনেকটাই কম, যার কারণে আমরা প্রথম অবস্থায় যারা ড্রপশিপিংয়ের বিজনেস করে থাকি বাংলাদেশ থেকে, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হয় হচ্ছে UK। এখন UK থেকে যারা কোম্পানি লাইসেন্স আমরা করে থাকি, একটা বিষয় খুব খেয়াল করবেন, যখন আমরা UK থেকে কোম্পানি লাইসেন্স করে ফেললাম, আমরা কোম্পানি লাইসেন্স আমরা দিয়ে সেখানে আমরা একটা ফিজিক্যাল অ্যাড্রেস পাবো, আমরা হচ্ছে যে ওখানকার ব্যাঙ্ক অ্যাকাউন্টও আমরা তৈরি করতে পারবো। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করাটা একটু ঝামেলা হয়ে যায়, কিন্তু একটা বিষয় সবচেয়ে বেশি ইফেক্টিভ আমার কাছে UK থেকে আমি পেয়েছি, যেটা হচ্ছে যে USA থেকে কোম্পানি লাইসেন্স করলে আমি US-এর কোনো ফিজিক্যাল রোমিং সিম বাংলাদেশে নিয়ে আসতে পারি না, কিন্তু আমি UK থেকে যদি আমার কোম্পানি ফরমেশনটা করি, তাহলে সেক্ষেত্রে আমি ফিজিক্যাল একটি রোমিং সিম বাংলাদেশে নিয়ে আসতে পারতেছি, এবং সেটা আমাদের বাংলাদেশে বসেই আমরা যে কোনো স্মার্টফোনে সেই রোমিং সিমটা আমরা ব্যবহার করতে পারবো। যদি কখনো পেপাল অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ আসে অথবা কোনো কাস্টমার আমাদেরকে কল দিতে চায়, আমরা বাংলাদেশে বসেই সেই ফোনটা আমরা রিসিভ করতে পারবো। হ্যাঁ, অনেক সময় $20,000 হয়ে যাওয়ার পরে যখন আমার সেল ট্রানজ্যাকশন $20,000 হয়ে যায়, তখন পেপাল থেকে একটি ভেরিফিকেশন কোড আমাদের পাঠানো হয় যে আমরা আসলে লিগ্যাল কিনা, বা আমাদেরকে ভেরিফাই করতে চায় তারা, এবং সেটা হচ্ছে $20,000 অনেক পরে। প্রথম অবস্থাতেও যখন আমরা পেপাল অ্যাকাউন্ট তৈরি করি, তখনও আমাদের এরকম একটি ভেরিফিকেশন ভেরিফাই করে থাকে পেপাল আমাদেরকে। ঠিক যখন আমাদের এই ভেরিফিকেশন এই প্রবলেমটির সম্মুখীন হতে হয়, তখন আমাদের এই রোমিং সিম ফিজিক্যাল সিম কার্ডটার মধ্যে আমাদের ভেরিফিকেশন কোডটা আমরা রিসিভ করতে পারি, এবং পেপালে আমরা এটা যখন দিয়ে দেই, তখন পেপাল আমাদেরকে অ্যাপ্রুভ করে দেয়। আমরা যে পেপাল অ্যাকাউন্টেই পেয়ে গেলাম, কিন্তু
আমাদের স্ট্রাইপ অথবা ব্লু স্ন্যাপ অথবা authorize.net অর্থাৎ পেমেন্ট প্রসেসর যেই কোম্পানিটা থাকবে, যে সেই কোম্পানিটাকে পাওয়ার জন্য ইউকে থেকে যারা আমরা কোম্পানি লাইসেন্স করি, সেই পেমেন্ট প্রসেসরগুলোকে পাওয়ার জন্য আমাদেরকে একটু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। যেমন একটা খেয়াল করবেন যে যখন আমরা স্ট্রাইপ অ্যাকাউন্টটি তৈরি করতে যাব, অর্থাৎ ফর্মটা ফিল আপ করতে যাব, তখন স্ট্রাইপ কী করে, স্ট্রাইপ আমাদের ডিটেলস জানতে চায় যে আমি কোন ধরনের ব্যবসা বিজনেস করি, বিজনেসের ক্যাটাগরিতে সে জানতে চায়, পাশাপাশি জানতে চায় হচ্ছে যে আমার কোম্পানির ওয়েবসাইটটা সে জানতে চায়। তখন আমরা এই সব কিছু দিয়ে, ফোন নাম্বার দিয়ে সব কিছু করার পরে যখন আমরা ফর্মটা ফিল আপ করি, আমাদের একটা বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে স্ট্রাইপ আমার ইউকের একটা ব্যাংক অ্যাকাউন্ট চেয়ে থাকে। তো ব্যাংক অ্যাকাউন্ট চেয়ে থাকলে আমরা সেটার জন্য বর্তমানে যেটা আমরা করি সেটা হচ্ছে যে পেওনিয়ার অ্যাকাউন্ট, যারা আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট ইউজ করি, তারা যখন পেওনিয়ার অ্যাকাউন্টের মধ্যে যখন আমরা $100 ট্রানজ্যাকশন করে ফেলবো, তখন পেওনিয়ার আমাদেরকে বাই ডিফল্ট 3টা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকে, একটা হচ্ছে ইউকে থেকে, একটা ইউএসএ থেকে, আর একটা ইউরোপ থেকে। তো ইউকে থেকে যে ব্যাংক অ্যাকাউন্টটা আমাদেরকে দেওয়া হয় সেটার শর্ট কোড এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আমরা স্ট্রাইপের অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। কিন্তু বর্তমানে স্ট্রাইপ এটা সাপোর্ট করতেছে না। বর্তমানে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে পেওনিয়ারের সাপোর্টে আমাদেরকে যোগাযোগ করে আমাদেরকে বলে দিতে হয় যে আমি হচ্ছে যে ড্রপশিপিং বিজনেস করতে চাচ্ছি, এটার জন্য আমার ইউকের সিটি ব্যাংক অ্যাকাউন্টটা আমাদের প্রয়োজন হয়। তো সাপোর্টে ফোন দিয়ে বললেই হবে যে সিটি ব্যাংক অ্যাকাউন্টটা আমাকে দেওয়ার জন্য। পেওনিয়ার করবে কি, বাই ডিফল্ট যেই ব্যাংক অ্যাকাউন্টটা থাকবে ইউকের, সেটাকে বাদ দিয়ে সে সিটি ব্যাংকের অ্যাকাউন্টটি দিয়ে দিবে। সিটি ব্যাংকের অ্যাকাউন্টটি যখন আমরা পেয়ে যাব, তখন সিটি ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট এবং শর্ট কোড দিয়ে আমাদের স্ট্রাইপ অ্যাকাউন্টটি আমরা অ্যাপ্লাই করতে পারবো। তার পরবর্তীতে স্ট্রাইপ ভেরিফিকেশন করার জন্য আমাদের ওয়েবসাইটে আসবে। আমাদের ওয়েবসাইটে যদি প্রোডাক্টগুলো ঠিকমতো আছে কি না, আমরা কোন নিশে কাজ করতেছি, সেটা স্ট্রাইপ খুব ভালোভাবে রিভিউ করবে। ভেরিফাই করার পরে যখন সব কিছু ঠিকঠাক থাকবে, তখন আমাদেরকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। এই হচ্ছে পেমেন্ট প্রসেসরগুলো পাওয়ার সিস্টেম কোম্পানি ফরমেশন তৈরি করার মাধ্যমে ইউএসএ থেকে এবং ইউকে থেকে। আর একটা বড় বিষয় হচ্ছে, আপনারা যখন আমি যেটা ফেস করেছি, যখন স্ট্রাইপ অ্যাকাউন্টটি তৈরি করে ফেললাম, তারপরেও দেখা যায় ইউকে থেকে যখন ইউকের কোম্পানি অ্যাড্রেস দিয়ে যখন আমি আমার স্টোরটিকে তৈরি করলাম, তখন বাই ডিফল্ট অবস্থায় ইউকে থেকে আমরা স্ট্রাইপ অ্যাকাউন্টটা পাই না শপিফাই স্টোরে। আমি বেসিক্যালি ই কমার্স স্টোরটি আমার ড্রপশিপিং বিজনেসটা পরিচালনা করে থাকি শপিফাই প্ল্যাটফর্মের মাধ্যমে। শপিফাই হচ্ছে বর্তমান সময়ে ই কমার্স প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। আর শপিফাইতে আমার প্রতি মাসে একটা খরচও দিতে হয়, সেটা হচ্ছে প্রতি মাসে শপিফাই মিনিমাম $29 চার্জ করে থাকে, সেটা হচ্ছে তার হোস্টিং ফি বাবদ। এছাড়াও হচ্ছে যে শপিফাই ব্যবহার করার মূল কারণ হচ্ছে শপিফাই হচ্ছে খুব ফাস্ট লোডিং, খুব দ্রুত এটা লোড নেয়, এর সার্ভারটা খুবই স্ট্রং, এবং হচ্ছে যে এর প্রচুর পরিমাণে অ্যাপস রয়েছে, অর্থাৎ প্লাগইনস রয়েছে, যেগুলো দিয়ে আমরা সুন্দর করে কাস্টমারদেরকে আইকেচি করতে পারি আমাদের ওয়েবসাইটটি। আর হচ্ছে যে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি, হচ্ছে রেসপন্সিভ, মোবাইল রেসপন্সিভ, ট্যাবলেট রেসপন্সিভ, পিসি রেসপন্সিভ। আর বর্তমান সময়ে কাস্টমাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে মোবাইল দিয়েই তাদের প্রোডাক্টগুলোকে পারচেস করে থাকে, তাদের পছন্দের প্রোডাক্টগুলো পারচেস করে থাকে। আর হচ্ছে যে স্ট্রাইপ অ্যাকাউন্টে যখন আমরা পাবো না, এই বাই ডিফল্ট অবস্থায় ইউকে পাবো না, তখন আমরা সাময়িকভাবে ফ্রান্সের একটি ফ্রান্সের একটি অ্যাড্রেসকে সেট করলেই আমরা আমাদের শপিফাই স্টোরে আমাদের পাবো, আমরা হচ্ছে যে স্ট্রাইপ অ্যাকাউন্টটি দেখতে পাবো। ঠিক তখন আমাদের তৈরি করা স্ট্রাইপ অ্যাকাউন্টটির সাথে আমাদের শপিফাইয়ের অ্যাকাউন্টটি কানেক্ট করে দিতে হবে, সিঙ্ক করে দিতে হবে। এবং সিঙ্ক করে দেওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন হচ্ছে যে আপনারা আমি যেটা করেছি যে আমি আবার হচ্ছে যে ওই ফ্রান্সের আইপি থেকে আমি আবার আমার ইউকের অ্যাড্রেসটা, আমার যেটা অরিজিনাল অ্যাড্রেস, সেটি আমি ব্যবহার করেছি। তো এইভাবেই হচ্ছে যে ড্রপশিপিংয়ের বিজনেস করতে হয় বাংলাদেশ থেকে। সো সবচেয়ে বড় যে বাধা সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে কীভাবে পাবেন, সেটার জন্য যদি আপনাদের ফিউচারে কোনো হেল্প প্রয়োজন হয় আমাকে জানাবেন। আমি বর্তমান সময়ে পেমেন্ট গেটওয়ের সাপোর্ট দিচ্ছি। আমি 3টা বিষয়ে দিয়ে থাকি, সেটা হচ্ছে যে কোম্পানি তৈরি করতে চাইলে
আপনি আমার কাছ থেকে কোম্পানি ফরমেশনটা পাবেন, 1 বছর পরে রিনিউ করার সময় যাবতীয় কনসালটেন্সি সাপোর্টটা পাবেন এবং আপনাকে একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া হবে আপনার কোম্পানির অ্যাড্রেস হিসাবে। পাশাপাশি হচ্ছে যে এই কোম্পানি ইউকে থেকে যদি কোম্পানি লাইসেন্স করেন, তাহলে যদি পেপ্যালের কার্ড নিয়ে আসতে চান আপনারা বাংলাদেশে, সেটাও নিয়ে এসে দেওয়া সম্ভব এবং পেপ্যালের কার্ডটি দিয়ে আপনারা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো এটিএম বুথ থেকে আপনাদের ডলারগুলোর যে কারেন্সি আছে বাংলা কারেন্সি, সেটাও আপনি করে নিতে পারবেন। সো এই সাপোর্টটা যদি প্রয়োজন হয় আমি আপনাদেরকে ফিউচারে এই সাপোর্টটি দিতে পারবো। পাশাপাশি ইউএসএ থেকেও যদি আপনারা কোনো কোম্পানি ফরমেশন করতে চান, সেক্ষেত্রেও আমি আপনাদেরকে এই সাপোর্টগুলো দিতে পারবো। কোভিড সিচুয়েশনে আমরা প্রত্যেকেই দেখতেছি যে আমাদের 4th ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো আমাদের ইন্টারনেটকে বেস করে আমাদের কাজগুলো হয়ে থাকবে ফিউচারে। সো আপনারা যারা স্কিল ডেভেলপ এখনও চাচ্ছেন যে স্কিল ডেভেলপ করবেন, আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, তাদের জন্য একটা বিশাল সম্ভাবনা রয়েছে। এখনও এত পরিমাণে কাজ অনলাইনে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে দক্ষ শ্রমিক নেই, যার কারণে এই ফিল্ডটা এখন পর্যন্ত অনেক ফাঁকা রয়েছে, ফ্রি রয়েছে, আপনাদের অপরচুনিটি রয়েছে। আপনারা আসেন, যারা ইন্টারনেট ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চান তাদেরকেও আমি সাপোর্ট দিচ্ছি। যাদের কাছে ক্যাপিটাল আছে, যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য একটা সুন্দর বিজনেস মডেল রয়েছে। আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা হচ্ছে যে কোনো সময় আমাকে নক দিবেন। আর হচ্ছে যে আমার ওয়েবসাইটটি আমার স্টুডেন্টের যে ওয়েবসাইটটি তৈরি করেছে welycard.com, আপনারা ভিজিট করবেন, দেখবেন। এছাড়াও আমি ফিউচারে কিছু কেস স্টাডি শেয়ার করব যে আমরা যে ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিয়েছি, যে স্টোরগুলো তৈরি করে দিয়েছি, তারা কিভাবে এই ড্রপশিপিং বিজনেসের মাধ্যমে তারা তাদের ইনকাম জেনারেট করতেছে। এটা একটা সংক্ষিপ্ত ব্রিফ আমি ফিউচারে দিয়ে থাকবো। তো ঠিক আছে, অনেক কথা বললাম, ছোট্ট একটা কথা বলবো সবার শেষে। সেটা হচ্ছে যে বাংলাদেশে বসে অথবা আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে যেই কাজটি করেন না কেন, ইন্টারনেট ফ্রিল্যান্সিংয়ের মধ্যে গ্রাফিক ডিজাইন হোক, অথবা ওয়েব ডেভেলপমেন্ট হোক, অথবা অ্যাপ ডেভেলপমেন্ট, অথবা ব্লকচেইন টেকনোলজি, কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো একটি পার্ট, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং বা ড্রপশিপিং, অথবা ই কমার্স অথবা এফ কমার্স, যেটাই আপনারা করেন না কেন, আপনাদের একটা রিকমেন্ড থাকবে আমার পক্ষ থেকে। সেটি হচ্ছে আপনারা একজন অথবা দুইজন মেন্টরকে আপনারা হচ্ছে যে ফলো করতে পারেন। অনেক বেশি মেন্টরের সাপোর্ট বা ফলো করতে চাইলে আপনারা দেখা যাবে যে খুব বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন। কারণ ইন্টারনেট ফ্রিল্যান্সিং অথবা ডিজিটাল মার্কেটিং যেটাই বলি না কেন, এই বিষয়গুলোর কোনো স্পেসিফিক গ্রামার নাই। আমরা প্রত্যেকে আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে, আমাদের কাজ করার অভিজ্ঞতা থেকে আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে থাকি এবং এইভাবেই আমরা কিছু স্টুডেন্ট তৈরি করে যাচ্ছি কাজ করার জন্য এই মার্কেটগুলোতে। আরেকটা বিষয়, আইটি ইন্ডাস্ট্রি কখনো স্টেবল না, এটা প্রতিনিয়ত আপডেট হয়, আমাদের প্রতিনিয়ত স্টাডি করে যেতে হয়। আমরা যতক্ষণ পর্যন্ত স্টাডি করতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা খুব ভালো ইনফরমেশন পেতে থাকবো এবং ক্লায়েন্টদেরকে আমরা সাপোর্ট দিতে পারবো। সো আইটি মার্কেট কখনো স্টেবল হয় না, সেটা হচ্ছে যে এখানে আমাদের প্রতিনিয়ত এই মার্কেটগুলো আপডেট হতে থাকে এবং এই আপডেটগুলোর সাথে সাথে আমাদের নিজেদেরকেও আপডেট করে নিতে হয়। তো আমি আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমি আশা করব আপনারা কাজ করে যাবেন, বাংলাদেশকে স্বনির্ভর করবেন, নিজেদেরকে স্বনির্ভর করবেন, বাংলাদেশের রেমিটেন্স নিয়ে আসার মাধ্যমে দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথাটি আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।